বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। এবং আমরা সকলেই জানি যে কোভিড পরিস্থিতি আবার বিশ্বজুড়েই খারাপ হতে চলেছে এবং একই দিনে রেকর্ড পরিমাণ আক্রান্তের সংখ্যা আমরা লক্ষ্য করেছি। বাংলাদেশেও পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে আবার চলে যাচ্ছে। সরকার ইতিমধ্যেই কিছু কিছু বিধি নিষেধের কথা বলছে। অমিক্রন নামের এই ভাইরাস শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে আর নতুন কি ভাইরাস দেখতে হবে আমাদেরকে, সেটি এখনও পর্যন্ত অনাজা। বাংলাদেশ মোটামুটিভাবে কোভিড পরিস্থিতিকে গত বছরটিতে বেশ ভালোভাবেই নিয়ন্ত্রণ করেছে। টিকা নিয়ে এক ধরনের সংকট তৈরি হয়েছিল, সেই সংকটও শেষ পর্যন্ত মোকাবেলা করা গেছে। এবং এই মোকাবেলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে প্রবাসী কয়েকজন বাংলাদেশি চিকিৎসক, অন্তত 4 জন চিকিৎসকের কথা বলাই যায়, গণমাধ্যমে তাদের নাম এসেছে, তারা যথেষ্ট উদ্যোগী ভূমিকা পালন করেছেন এবং বাংলাদেশের জন্য টিকার ব্যবস্থা করেছেন, ভেন্টিলেটরের ব্যবস্থা করেছেন এবং সেটি তারা করতে পেরেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্তা ব্যক্তিদের সঙ্গে তাদের ব্যক্তিগত যোগাযোগের ভিত্তিতে। এবং এই যে পরিস্থিতির মধ্যে আমরা এখন ঢুকছি ধীরে ধীরে, সেই পরিস্থিতি থেকে বেরোবার জন্য তারা আরও কী করতে পারেন সেটিও অনেকেরই আগ্রহের বিষয় এখন। কিন্তু তার চেয়ে বড় আগ্রহের বিষয় যে যুক্তরাষ্ট্রে থাকা এই চিকিৎসকরা ভ্যাকসিন দিয়ে যেভাবে বাংলাদেশকে সহায়তা করতে পেরেছেন, সেখানকার কর্তা ব্যক্তিদের বা আইন প্রণেতাদের সঙ্গে তাদের ব্যক্তিগত যোগাযোগের ভিত্তিতে বাংলাদেশ যখন গত বছরের শেষ দিকে ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ডাকা গণতন্ত্রের সম্মেলনে ডাক পেল না, যেটি বাংলাদেশের অনেকেই আহত করেছে, অনেকে নানা রকমের প্রশ্নের মধ্যে ফেলেছে, নানা সংশয় ফেলেছে, সেক্ষেত্রে তারা কি কোনো ভূমিকা রাখতে পারতেন বা তারা কি কোনো ভূমিকা রেখেছেন? এবং সেই সম্মেলন চলাকালই দেখা গেল যে বাংলাদেশের একটি এলিট ফোর্স বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে আমেরিকার স্যাংশন এবং তার 7 কর্মকর্তার বিরুদ্ধে যে স্যাংশন, সেটি অনেককেই ভাবিয়ে তুলেছে এবং ধারণাই করা হচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি যুক্তরাষ্ট্র খুব একটা ভালোভাবে নিচ্ছে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে গত কয়েক বছরের যে শীতল সম্পর্ক বা যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তত আমাদের রাজনৈতিক নেতাদের কথাবার্তায় যেসব তুচ্ছ তাচ্ছিল্য ভাব, সেগুলো যুক্তরাষ্ট্রকে অনেক ক্ষেত্রেই হয়তো আহত বা ক্ষুব্ধ করেছে। তার একটা প্রকাশ তারা এখন ঘটাতে শুরু করেছেন আগামী নির্বাচনকে সামনে রেখে। এবং সেই সঙ্গে এই সমস্যা আরও দীর্ঘায়িত হতে পারে, নানাভাবে হতে পারে বলে অনেক আশঙ্কা করছেন। যেহেতু যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় বাজার, বিশেষ করে তৈরি পোশাক খাতের ক্ষেত্রে, সেখানে কোনো বড় ধরনের বিপর্যয় আসবে কিনা বা কোনো স্যাংশন আসবে কিনা, ইতিমধ্যেই বিজিএমইর নেতারা বা সেই বিষয়ে তাদের উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করে চলেছেন। এবং আমাদের পিস কিপিং মিশনে জাতিসংঘের, সেখানেও বাংলাদেশের কন্ট্রিবিউশন আমরা জানি কখনো 1 নম্বরে কখনো 2 নম্বরে। সেটি আমাদের সশস্ত্র বাহিনীর জন্য যদি পিস কিপিং মিশনের কোনো ধরনের স্যাংশন আসে, সেটিও আমাদের সশস্ত্র বাহিনীর জন্য বড় একটা উদ্বেগ উৎকণ্ঠার জায়গা। সেই জায়গায় আমাদের এই প্রবাসী বাংলাদেশের চিকিৎসকদের কথা তো বললামই, আরও অনেক প্রভাবশালী ব্যক্তিবর্গ আছেন যুক্তরাষ্ট্রে, আছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে। তাদেরকে আসলে কাজে লাগানো যেত কিনা বা যায় কিনা সেটি নিয়ে নানা রকম। আমরা জানি যে প্রবাসে থাকা বাংলাদেশিরা রাজনৈতিকভাবে অনেক বেশি বাংলাদেশের রাজনীতি নিয়ে তারা সরব থাকেন, সচল থাকেন, সকলেই নয়। কেউ কেউ হয়তো মেইন স্ট্রিম পলিটিক্সও ভূমিকা রাখবার চেষ্টা করছেন, সেটি হওয়া বাঞ্ছনীয়। কিন্তু আমাদের প্রতিবেশী দেশের দিকে তাকালে আমরা দেখতে পাই যে তারা যেখানেই থাকুন না কেন, তাদের পরিচয় ভারতীয় নাগরিক বদলে তারা হয়তো যুক্তরাজ্যের নাগরিক হয়ে গেছেন বহু বছর, জেনারেশন আফটার জেনারেশন, কিন্তু তারা কিন্তু শেষ পর্যন্ত তাদের মাতৃভূমি বা পূর্ববর্তী প্রজন্মের যে জন্মভূমি, তার সঙ্গে তাদের একটা সংযোগ স্থাপনের চেষ্টা রাষ্ট্রীয়ভাবেই আছে এবং সেটি কিন্তু ভারত যথেষ্টভাবে কাজে লাগাবার চেষ্টা করেছে এবং তারা অনেক ক্ষেত্রে সুফলে পেয়েছে। বাংলাদেশ সেই জায়গায় কোথায় দাঁড়িয়ে আছে এবং এর জন্য কী করণীয়, এই সব বিষয় নিয়ে আমরা কথা বলবার জন্য যে চিকিৎসকদের কথা বলছিলাম, যে যারা ভ্যাকসিনের জন্যে যথেষ্ট ভূমিকা পালন করেছেন যুক্তরাষ্ট্র থেকে এবং ভ্যাকসিন, ভেন্টিলেটর সহ আরও নানা সামগ্রী তারা বাংলাদেশে পাঠাবার ব্যবস্থা করেছেন, তাদের 2 জন আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমার বায়ে বসা আছেন ড্রেক্সেল ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্রের ড্রেক্সেল ইউনিভার্সিটির এমিরেটাস প্রফেসর ডক্টর জিয়াউদ্দিন আহমেদ এবং আমার ডানে রয়েছেন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের ইউনিভার্সিটি অব নেভাডার অধ্যাপক এবং আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি নেভাডা চ্যাপ্টারের গভর্নর প্রফেসর ডক্টর চৌধুরী হাফিজুল হাসান। স্বাগত আপনাদের 2 জনকেই তৃতীয় মাত্রায়। প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই এবং একটু শুনতে চাই যে কোভিড পরিস্থিতি, আমরা যুক্তরাষ্ট্র দেখছি পরিস্থিতি খুব দ্রুত ডিটোরিয়েট করছে, ভারতে করছে, বাংলাদেশেও আবার হঠাৎ করেই খারাপের দিকে যাচ্ছে। কি মনে হচ্ছে কোথায় নিয়ে যাবে অমিক্রন আমাদেরকে? এটা একটা ভালো খবর আছে বা খারাপ খবর, দুটোই মিক্স। আমরা এখনও অত জানি না, যতটুকু জানি যে অমিক্রন যে ভ্যারিয়েন্ট যেটা, সেটা লাংসের ভিতরে যায় না, ট্র্যাক্টে থাকে, যার জন্য
মানুষের শ্বাসকষ্ট হচ্ছে না, মানুষ মারা যাচ্ছেন না, এবং যারা ভ্যাকসিনেটেড বুস্টার নেওয়া তাদেরকে একটা মাইল্ড ফর্মে আসছে। এবং এটা ভালো হয়ে গেলে একটা ভালো খবর হচ্ছে যে অ্যান্টিবডি অনেক বাড়ে, তাতে প্রোটেকশন বেশি হয়। খারাপ খবর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এখনও জানি না 5 বছর পরে এই ভাইরাসটা কোনো ক্ষতি করবে কিনা, কারণ আমরা দেখেছি স্টাডি থেকে থেকেই যায় বডিতে। এনআইএইচএস স্টাডিতে দেখা গিয়েছে যে 47 যারা করোনা হয়েছিল তাদেরকে 1 বছর পরে তারা মারা গিয়েছেন। তাদের বডির 84টা জায়গার মধ্যে ভাইরাস কিন্তু তারা খুঁজে বের করেছে 1 বছর পরে, তারা ভালো হয়ে গেছিলেন। তো আমাদের যেটা জানতে হবে যে ইনফেক্টেড না হয় ভালো, আর ইনফেক্টেড হলে অ্যাটলিস্ট এই মুহূর্তে ওমিক্রন মেবি এ ব্লেসিংস, কারণ যদি সবার ওমিক্রন হয়ে ইনফেকশন হয়ে যায় তাহলে অন্য কোনো ভেরিয়েন্ট হয়তো আসবে না বিকজ অফ দ্য অ্যান্টিবডি। এটা একটা আশা। তো এটা আশা, তবে আমার মনে হচ্ছে এবং ঠেকানোও যাচ্ছে না, কারণ মোস্ট অফ দ্য আনভ্যাকসিনেটেড মানুষের হচ্ছে। ভ্যাকসিনেটেড মানুষ, আমার মেয়েও আইসিউর অ্যাটেন্ডিং ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়াতে, তাকে আমি আজকেও টেলিফোন করেছিলাম। ও বললো যে হাসপাতালে আইসিইউতে যারা যাচ্ছে তারা সবাই আনভ্যাকসিনেটেড, মানে ভ্যাকসিন ইজ ওয়ার্কিং, যাই উঠুক না কেন। তো ওমিক্রনের মধ্যে কথা হচ্ছে আনভ্যাকসিনেটেড থাকলে ওমিক্রন হচ্ছে, খারাপ হচ্ছে। যাদের ভ্যাকসিনেটেড তাদের রিইনফেকশন যদি ওমিক্রনে হয়ও তাতে মোটামুটি কেউ হাসপাতালে ভর্তি কম হচ্ছে, নতুবা আইসিইউতে যাচ্ছেন না। এখন ওভারঅল আমরা দেখব যে এটা ঠেকানো যাচ্ছে না, বিকজ ভ্যাকসিন নেওয়ার পরে হচ্ছে। তো এটাতে মোস্ট লাইকলি এটা একটা এন্ড হতে পারে, যে এন্ড অফ প্যান্ডেমিক, বিগিনিং অফ এন্ডেমিক। বাট একটা তো যেটি দেখা যাচ্ছে, যারা কোভিডে আক্রান্ত হয়েছেন, আপনারা ভালো বলতে পারবেন, সেটি ডেল্টা ভ্যারিয়েন্টই হোক, শেষ পর্যন্ত এখন অমিক্রনই হোক, যে শরীরের ভেতরে অনেক রকমের প্রভাব ফেলে যায় এবং দীর্ঘমেয়াদে, সেটি কি ঠিক? হ্যাঁ, সেটা দেখা গিয়েছে যে যেটা লং কোভিড সিন্ড্রোম যেটাকে আমরা বলি, যে কোভিড ভালো হয়ে গেছে, ইভেন আগে যেরকম ঢাকাতে শুনতাম যে কোভিড 1 মাস আগে কোভিড শেষ হয়ে গেছে, ওনার হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে, অনেকে মনে করে এটা ওনার হার্ট থেকে। আমরা এখন জানি যে কোভিডের এফেক্টটা থেকে যায়, এবং এটা অনেকেরই ফেটিক থাকে। আমি একটা স্টাডি করছি একটা জিনিস নিয়ে, ফেটিক ইমপ্রুভ করার জন্য। 6 মাস থেকে 8 মাস ম্যাক্সিমাম মানুষের ফেটিক থাকে, তারা উঠতেই পারে না। করোনা ভালো, জ্বরটা নাই, করোনা ভালো হয়েছে। এই ধরনের যে সিস্টেমগুলোতে একজনের যাদের লাংসে নিউমোনিয়া হয়েছে, আমার এক আত্মীয়, তার 1 বছর পরে তার লাংসটা ক্লিয়ার হয়েছে। তো অর্গান সিস্টেমে এফেক্ট করে থাকবে। এটা ট্রিটমেন্ট এখন সিমটোমেটিক, কিছু কিছু হয়তো বেরোবে এক সময়। তো এটা ঠিক যে একবার না হয় ভালো, না হওয়ার জন্য যা করা দরকার সেটা করা দরকার। তো সেটা হচ্ছে হলে অনেকেরই অর্গান 40% মানুষের একটা সিস্টেমে প্রবলেম হয়। অনেকের কিডনিতে একটু নষ্ট ছিল, যেগুলো তার বেশি নষ্ট হয়ে যাচ্ছে। তো এগুলো সবই আমরা এখন বুঝতেছি এটা কোভিডের একটা এফেক্ট। হাফিজুল হাসান জি, প্লিজ। হচ্ছে যে আমরা দেখছি যে ওমিক্রন ডেল্টা ভ্যারিয়েন্টের সময় যে যাদের ভ্যাকসিন যাদের নাই তাদের ক্ষেত্রে তো বটেই, এবং ওমিক্রনে একই ধরনের অবজারভেশন আনভ্যাকসিনেটেড পপুলেশনে, যে তাদের প্রথমে ভাইরাল ফেজ, তারপরে ইমিউন থ্রম্বোটিক ফেজ। এই ইমিউন থ্রম্বোটিক ফেজে মাল্টি সিস্টেমে এফেক্টেড হয়। আর প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ সাদেক ভাই যেটা বললেন যে লং হলার, দ্যাট ইজ এ ইউনিক গ্রুপ। আমরা এখনও জানি না যে ওমিক্রনে ওই ধরনের লং হলার হবে কি না। তবে আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন ভারমন্ট স্টেটের পাশাপাশি ফ্লোরিডা বা টেক্সাসে, ভারমন্টে ভ্যাকসিনেশন রেট মোর দ্যান 90%, ডেথ ইজ ভেরি লো। অন দি আদার হ্যান্ড ফ্লোরিডা বা টেক্সাসে ভ্যাকসিনেশন অ্যারাউন্ড 50, 60, 70%, কিন্তু ডেথ ইজ ভেরি হাই। তো এইটা একটা মানে অবজারভেশন, এবং এটা নট অনলি ইন দি ইউনাইটেড স্টেটস, আইসল্যান্ডের স্ট্যাটিস্টিক্স যদি দেখেন একই অবজারভেশন। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে ভ্যাকসিনেশন ইজ এ মাস্ট, এবং তারপরে আমরা মিটিগেশন এফোর্টস কন্টিনিউ করব। তারপরে আমরা আশা করব যে হয় ভাইরাসটা যে কন্টিনিউয়াস মিউটেশন হচ্ছে, হয়তো ভাইরাস উইক হচ্ছে, অথবা আমাদের ইমিউনিটি বাড়ছে। এই ব্যালেন্সটা আমরা এখন জানি না কোথায়। সুতরাং আমাদের
মানে কমপ্লাসেন্সির কোনো অবকাশ নাই। অবকাশ নেই। বাট এটা কি কোনো ধারণা করা যায় যে কতদিন আসলে আমাদেরকে এইভাবে বসবাস করতে হবে? আমরা তো মনে করেছিলাম ডেল্টা, বিশেষ করে বাংলাদেশে মনে হয়েছিল যে আর কোভিড নিয়ে আমাদের খুব একটা বেশি ভাবতে হবে না, কিন্তু এখন তো আবার সিরিয়াসলি আমি বলবো যে সাউথ আফ্রিকার যে ডাক্তার উনি অ্যাঞ্জেলিকা, উনি বের করে নিলেন যে এই ওমিক্রন ওই পপুলেশনে অনেক মাইল্ড ফর্ম এবং হসপিটালাইজেশন ডেথ বাড়ে নাই। এবং তার এই অবজারভেশন প্লাস ইউরোপে এখন যেটা হচ্ছে, ইউকের সায়েন্টিস্ট অনেকে বলছেন যে এটা হয়তো এন্ডেমিকে পরিণত হবে এবং এটার সিমটম হয়তো মাইল্ড ফর্মেই থাকবে। সেটা হচ্ছে আমাদের আশার দিকটা, কিন্তু আমরা এখনো জানি না যে কোথায় আমরা যাচ্ছি। বাট ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আগে যদিও বলেছিল যে এটা তেমন সিরিয়াস হবে না, কিন্তু এখন বলছে যে এটিকে হেলাফেলা করবার কোনো সুযোগ নেই, পার্টিকুলারলি আনভ্যাকসিনেটেড পেশেন্টদের। ওকে, এটার ব্যাপারে যে WHO যেটা বলছে হেলাফেলা করার দরকার নেই, কারণ মোস্ট অফ দ্য মানুষ আনভ্যাকসিনেটেড। আর WHO বা CDC বা আমেরিকার FDA তারা যখন কিছু বলে মানুষ ঠিক ভালো করে বোঝে না। তো যার জন্য ফাউচিও কিন্তু খুব ওয়ার্নিং দিচ্ছেন, আমাদের যে গুরু আমেরিকার যে ইনফেকশাসের যে মেইন অ্যাডভাইজার। তবে ফাউচি এটাও বলেছেন যে তার ধারণা যে এপ্রিল মের দিকে হয়তো আমরা উই ক্যান সি এ রিলিফ। তার মানে সবারই একটা আশা হচ্ছে যে ওমিক্রনটা ছড়ালে সবার যদি ইনফেকশন হয় তাহলে ইনফেকশন করার লোক থাকবে না, ভ্যাকসিনেশন দিয়ে হোক আর ইনফেকশন হয়ে হোক, এই হোপটা অনেকেই করছে, কিন্তু কশাসলি করছে মানুষ যেন এটা মনে না করে যে আমি এখন বাইরে গিয়ে হাওয়া খাওয়া শুরু করি। এমনিতে এখন কি এটা মোটামুটি ঠিক হয়েছে যে কারা ভ্যাকসিন আসলে কোন বয়সের উপরে দেওয়া উচিত? বাংলাদেশ যদিও 12 পর্যন্ত এসছে। আমার কাছে মনে হয় যে এই প্রথম দিকে যে রেশনিং সিস্টেম ছিল তার ভিতরে রেশনালিটি ছিল কম। আচ্ছা, এটা যদি ভ্যাকসিন আমাদের পর্যাপ্ত থাকতো, আমরা যদি দিতে পারতাম সবাইকে, তাহলে ওয়াই নট এভরিবডি? এভরিবডি বলতে বয়সের কোনো ব্যবধান আছে? কোনো পার্থক্য না দিয়ে। কিন্তু কথা মানে হলো আপনি যে কি মনে করেন 1, 2, 3 বছর যার বয়স? ওইটা আমি বলছি না, পেডিয়াট্রিক পপুলেশন বাদ দিয়ে আমি বলছি ইয়াং পপুলেশনের কথা বলেন বা এল্ডারলি পপুলেশনের কথা বলেন মানে বা হেলথ কেয়ার ওয়ার্কারদের বলেন। এটা প্রথম দিকে দরকার ছিল, কারণ ভ্যাকসিনের রোল আউটটা তো ফেজ বাই ফেজ হলো। কিন্তু যদি পর্যাপ্ত ভ্যাকসিন আমাদের থাকতো, আমাদের সেই প্রিপেয়ারনেস, তাহলে আমরা বলতাম সবাইকেই দিই। কিন্তু পেডিয়াট্রিক পপুলেশনে স্টাডি না করে বলা মুশকিল। স্টাডি কোন পর্যন্ত অ্যালাউ করছে এখন পর্যন্ত? এখন আমরা তো মানে 6 উপরে চলে গেছি। তো এখন তার নিচে সেটা কি সব ভ্যাকসিনের ক্ষেত্রে না? না, আমি বলতেছি কোভিডের ক্ষেত্রে আমাদের যে আমি কোন ভ্যাকসিনের ক্ষেত্রে? এটা হচ্ছে ফাইজার মডার্না, কিন্তু আমি বলবো জানি না, আমার একটু রিজার্ভেশন পার্সোনালি আমি বলবো আছে। এবং আমার আপনি দেখছেন রিসেন্ট স্টাডিগুলোতে জনসন অ্যান্ড জনসনের এফিকেসি, আমাদের ইউনাইটেড স্টেটসের 3টা ভ্যাকসিন অ্যাপ্রুভ, ফাইজার, মডার্না অ্যান্ড জনসন অ্যান্ড জনসন। জনসন অ্যান্ড জনসনের এফিকেসি অ্যান্ড সেফটি ইজ নট অ্যাজ গুড। ওকে, সো ফাইজার এবং মডার্না মনে করেন আপনারা যে 6 এর উপরে দেওয়া যেতে পারে। বুস্টার ডোজের ক্ষেত্রে? বুস্টার ডোজের ক্ষেত্রে তো আমরা ওয়েট করি, কারণ এটা ইট ইজ এ অনগোয়িং। কতদিন পরে দেওয়া উচিত? আমরা তো প্রথম যেটা হলো যে সেকেন্ড ডোজ দেওয়ার পরে কতদিন? 3 মাস 6 মাস পরে। এখন মানে 3 মাসের পরেই দেওয়া যায়, কারণ অ্যান্টিবডিটা আমরা 1 মাস পরে যদি দিই, এটা মেবি এন হেইটেন্ড অ্যান্টিবডি রেসপন্স, লিটল আনসার্টেনটি। সো উই ওয়ান্ট এ রিল সেফটি টাইম পিরিয়ড। যদি কারো ইনফেকশন হয় 3 মাস গ্যাপ, কারণ এটা আরবিট্রারি যে 90 days প্রবাবলি গুড এনাফ। তারপরে যদি আমরা বুস্টটা দিই, তাহলে দেখা যাবে যে অ্যান্টিবডি লেভেলটা অনেক হাই হয়, প্রোটেকশন বেশি। এখানে 2টা জিনিস আমার কাছে মনে হয় যে ইম্পর্টেন্ট, যে অ্যান্টিবডি রেসপন্স নিয়ে আমরা কথা বলি, কিন্তু টি সেল মেমোরিতেও আমাদের লাভ হয়, তবে বডি রিকগনাইজ করতে পারে, এবং সেই ক্ষেত্রে আমাদের ইমিউনো প্রোটেকশনটা আমার মনে হয় বেটার। সো বাংলাদেশের জন্য 6 মান্থ এনাফ, মানে 6 মাস পরে বুস্টার। আমার মনে হয় তাই। একটা হচ্ছে যে সরকারের মতে 6 মান্থ, কিন্তু স্টাডিতে দেখা যাচ্ছে এটা এখন ইনকর্পোরেট হয় না যে 3 মাস পরে অ্যান্টিবডি কমা শুরু করে। তো আমাদের ডাক্তারদের বা এক্সপার্টদের আমাদের অপিনিয়ন হচ্ছে যে 3 মাস পরে দেয় ইটস ওকে, কিন্তু অফিসিয়ালি 6 মাসের মধ্যে আগে দিচ্ছে না, কারণ ভ্যাকসিন রোল আউট করা। একটা জিনিস যেটা আমি বলেছি অনেকে এটা জানে না, যেমন আমরা যারা ফ্রন্টলাইনে ছিলাম আমেরিকাতে প্রথম দিন থেকে, সিডিসি বললো যে মাস্ক পরা লাগবে না, আমরা কিন্তু মাস্ক খুলে নাই। অনেক সময় WHO, CDC তারা কিভাবে জানে? তারা জানে ফ্রন্টলাইনে কাজ করে, তাদের এক্সপিরিয়েন্স থেকে ফিরে আসে, তারা রেকমেন্ড করে। কিন্তু আমাদের যখন দেয়ালে পিঠ থেকে যায়,
আমরা তখন অনেক কিছু করতে বাধ্য হয়েছে, যেটা পরে সিডিসি অ্যাকসেপ্ট করছি কিছুটা করে নাই। তো এইসব কারণে সাদিক ভাই, আমার মনে হয় আপনি এগ্রি করবেন যে আইডিয়াল কি আর প্র্যাকটিক্যাল কি, Right. এই ফাইন লাইন। আইডিয়াল একরকম, কিন্তু সিডিসি বা WHO মনে করে যে যেহেতু আমাদের ভ্যাকসিনের ইমিডিয়েট অ্যাভেলেবিলিটি কম, সুতরাং বুস্টার ডোজটা 6 মাস বা আরো পিছায় দাও, যাতে করে অনেককে অ্যাকোমোডেট করা যায়। দ্যাট বিকামস লিটল দ্যাটস এ পলিটিক্যাল ডিসিশন, একটা সায়েন্টিফিক ডিসিশন, কারণ ওইটার জন্য বুস্টার এগেনস্টে ছিল WHO। কিন্তু ওমিক্রন দেখা গেছে যে বুস্টার না নিলে এটা মাত্র 20% এফেক্টিভ। সুতরাং এগুলো মানে অ্যান্টিবডি টি সেলের ব্যাপারটা ওইটা অবশ্যই ইম্পর্টেন্ট। N95 মাস্কে মনে করেন যে এটা হচ্ছে যে এফেক্টিভ মাস্ক, কিন্তু আমরা এটাকে ডাইলিউট করছি প্রথম দিকে এই কারণে যে সবার তো N95 নাই, সুতরাং অ্যাটলিস্ট সামথিং ইজ বেটার দ্যান নাথিং। আমরা কিন্তু এখন আমরা বুঝছি ওমিক্রনে যে N95 ফিল্টার, এটা তো ফিল্টার ইস্যু। যদি ফিল্টার যদি না থাকে তাহলে কেমন করে প্রোটেকশন হবে? কতদিন থাকবে আগে বলতে একদিন, আমরা তো 2 সপ্তাহ 3 সপ্তাহ চালিয়েছে মাস্কই নাই। আর ফিল্টারের মধ্যে আবার তফাৎ আছে, একটা আছে জেনারেল ফিল্টার, একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্টার। N95 বা KN95 ওটার মধ্যে খালি কিন্তু ছাঁকনি না, ওটার মধ্যে একটা মেটেরিয়াল আছে যেটা ওটা ক্যাচ করে, যেটা অন্য ক্লথ মাস্ক বা সার্জিক্যাল মাস্কে নাই। সো ডক্টর হাফিজুল হাসান, একটু শুনতে চাই যে আপনারা যে বাংলাদেশের জন্য ভ্যাকসিন ব্যবস্থা করলেন এবং ভেন্টিলেটর সহ আরও নানান সামগ্রী, কোন প্রক্রিয়া, মানে কখন মনে হলো এবং কিভাবে হলো, কিভাবে করলেন, সেটা একটা, যেখানে সরকার চেষ্টা করে অনেক কিছু করতে পারেনি। আসলে এটা আমরা বলবো না যে এটা আমরা করেছি, বা এটা একটা সমন্বিত প্রচেষ্টা। সমন্বিত প্রচেষ্টা যখন থাকে, আমরা যারা বাংলাদেশি প্রবাসীরা থাকি, আমরা এক একটা কনস্টিটিউয়েন্সি, আমাদের সিনেটর, আমাদের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ যারা আছেন, তাদেরকে যদি আমরা বলি, ইট মেক্স এ ডিফারেন্স, কারণ তারা আমাদের কথা শুনেন। এখন আমাদের এই দাবি দেওয়া, এই চাওয়া, এইটা যদি আমরা বলতে পারি যে হ্যাঁ, পৃথিবীতে দেশের উপরের দেশ, তাদের সবাইকেই যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে থাকে, কিন্তু আমরা যদি বলি যে আমি তোমার কনস্টিটিউয়েন্সি আমাদের এখনই দরকার, পরে 6 মাস পরে ভ্যাকসিন দিয়ে লাভ নাই, আমার মনে হয় তার একটা ইম্প্যাক্ট আছে। তো আমরা চেষ্টা করি, যারা আমরা ওখানে থাকি, আমরা তো ওই কমিউনিটিতে কাজ করছি, ওই কমিউনিটির সেবা করছি, তার বিনিময়ে কি আমরা আমাদের নিজেদের দেশের জন্য কিছু পেতে পারি না? এই ধরনের আবেদন আমার মনে হয় একটা ইম্প্যাক্ট রেখেছে। আমি যেটা বলি যে এই ব্যাপারে যেটা ইম্পর্টেন্ট হচ্ছিল সেটা হচ্ছে যে প্লেস করা, কিভাবে কথাটা বলা। কারণ বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি বা তাদের সরকারি ব্যাপার, কিন্তু যখন আবার প্লেসমেন্ট করে, যেমন চৌধুরী হাফিজকে যখন আমরা বোর্ডের মধ্যে পাঠানো হলো ভ্যাকসিনের যারা ডিস্ট্রিবিউট করে, তো সে বলল যে, তাকে বলা হলো যে আমাদের এখান থেকে বলা হলো যে আমাদের তো মাত্র অনেক কম লোক মারা গেছে, সুতরাং আমাদের দরকার নেই। তো ও যখন বললো যে যখন আসবে তখন তোমাদের ভ্যাকসিন আমাদের দরকার, ইমোশনালি ওর 3-4 বার বলতে হচ্ছে যে এখন যদি না দাও তাহলে কোনো দরকার নাই দেওয়ার। খানিকটা ইমোশনালি ব্ল্যাকমেল করলেন। না, একটা যে তথ্য তো একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, যে ইন্টারাকশন করার জন্য আমরা যেটা আজকে মনে করতে চাই যে প্রবাসে যারা আছেন অন্য দেশি, ইন্ডিয়া, পাকিস্তান, তারা কিন্তু অনেক ধরনের স্টুপিড জিনিস করে, অনেক জিনিস হচ্ছে। বাংলাদেশিরা আমরা ধরা খাওয়ার ওয়ান অফ দ্য কারণ হচ্ছে আমাদের প্রবাসীতে আমরা যারা আছি, আমাদের ওই এম্পাওয়ারমেন্ট হয় নাই আমাদের দেশের সাথে, সরকার সাথে, ফরেন মিনিস্ট্রির সাথে, যে আপনারা ও করেন অন্য দেশকে যেভাবে তারা আমেরিকান হয়ে তারা করে। যেমন ধরেন ইন্ডিয়াতে যখন মোদি সাহেব ট্রাম্পকে সাপোর্ট দিলেন, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ খুব অ্যাংরি। প্রথম 2 সপ্তাহ তো র মেটেরিয়াল দিতে চায় না, কিন্তু আমেরিকান ইন্ডিয়ানরা সো ইনভলভ, দিতে বাধ্য হলেন। কারণ তারা ঠিক এরকম প্রত্যেকটা দেশ যারা আমেরিকাতে এফেক্টিভ হতে পারে তাদের সিটিজেন, তারা কিন্তু এই ধরনের অনেক জিনিস তারা হ্যান্ডেল করতে পারে। কেন করতে পারে? কারণ এটা কিন্তু আমেরিকাতে বাইডেন জানেও না। আমাদের ইদানিং যেসব ঘটনা ঘটছে, এটা কিছু কংগ্রেশনাল কমিটি করা হয়, এদের পাওয়ারফুল কমিটি। আমাদের এখানে কমিটি আছে, অত পাওয়ারফুল কিনা জানি না। ওই কমিটিগুলো এরা সবাই আমাদের পরিচিত, কারণ আমি ওর সিনেটর বা ও পরিচিত। এদেরকে অ্যাপ্রোচ যখন করা যায়, অনেক জিনিস রিভার্স করা যায়, অনেক সময় লেট হয়ে যায়। তো এই যে ভ্যাকসিনের ব্যাপারটা থেকে আমরা, যেহেতু আমরা পলিটিক্স করতাম না, ঢুকতাম না, কারণ আমাদের দেশে যারা ওখানে আছেন তাদেরকে এখান থেকে ব্যস্ত রাখা হয় আওয়ামী লীগ, বিএনপি, জামাতের পলিটিক্সে। তারা এত এনার্জেটিক,
তারা সমস্ত এনার্জি চলে যায় এটার জন্য। আর তারা যদি ইনভলভ হতেন, যারা প্রোটেস্ট যাদের ভিতরে আছে, আমরা ইনঅ্যাডভান্টলি এটাতে ঢুকতে বাধ্য হয়েছে, বিকজ যখন দেখছি দেশের একটা কিছু করা দরকার, আমাদের যেহেতু আমরা একটা সিনিয়র পর্যায়ে চলে গেছে, আমাদের সাথে কানেকশনটা লাকিলি রেসপেক্টফুল হয়েছে। তো এইসব কারণে আমরা অনুভব করি আজকের এই অনুষ্ঠানে যে প্রবাসে যারা আছেন বিভিন্ন জায়গায়, আপনি প্রথমে যেটা বললেন, তাদেরকে কিন্তু আমাদের দেশের সরকারকে আরও ইম্পর্টেন্স দেওয়া দরকার ইউটিলাইজ করার জন্য। কারণ আমরা অনেক সময় অনেক কিছু বলি, কেউ উত্তরও দেয় না, ইনফরমেশন দিলে উত্তর নেই। কেন উত্তর নেই? তাদের ধারণা নাই যে প্রবাসীরা করতে পারেন, কিন্তু আসলে করতে পারেন। তো এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু আমি মনে করি যে আমাদের দেশ, কারণ এটা তো দেশ। তো ইন্ডিয়াতে যেমন কংগ্রেসের যখন মোদি যান ওখানে, তখন সব তারা কিন্তু তাদের প্রাইম মিনিস্টার হিসেবে যায়। আর আমাদের যদি কোনো প্রাইম মিনিস্টার যান, তখন দেখে দুই গ্রুপ তারা ছবি তুলে গন্ডগোল করে, ছবি তুললে একজন বেনিফিটেড হয়, আমি আন্দোলন করলাম। এই কনসেপ্টটা যদি আমরা চেঞ্জ না করি, প্রবাসীদেরও অসুবিধা, আর এখানে আমরা কিছু করতে পারবো না। আমাদের একটা, যতই আমরা বিভাজন করি, এটা দরকারই আছে, পলিটিক্সে ডেমোক্রেটিক রিপাবলিকান যেভাবে করছে সেটা করুক দেশে, কিন্তু প্রবাসে যেন আমাদের ভাবমূর্তি ঠিক রাখা হয়। এখান থেকে অত বেশি এনকারেজ করা উচিত না দেশের পলিটিক্স, কারণ করলে ওই ছেলেপেলে যারা এত কষ্ট করছে ওদের কিন্তু আমরা ইউজ করতে পারবো না। জি, সো আমি একটু আপনাদের দুজনের কাছ থেকে শুনতে চাই, যেহেতু আপনাদের এক ধরনের ইনফ্লুয়েন্স করবার সুযোগ আছে এবং সেটি আপনারা করেছেন কোনো ক্ষেত্রে। এই যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গণতন্ত্রের সম্মেলন করলো এবং বাংলাদেশ যে সেখানে আমন্ত্রণ পেল না, সো আপনাদের তখন আসলে ওখানে আপনাদের নিজেদের প্রতিক্রিয়া ছিল কি, এবং সেক্ষেত্রে আপনারা কি মনে করেছেন যে কি করা উচিত বা কিছু করবার কথা চিন্তা ছিল কি না আপনাদের? যে একটু পলিটিক্যাল প্রশ্ন, বাট দেশের স্বার্থেই, অন্য কোনো স্বার্থে না। আমাদের তো আলাদা কোনো পলিটিক্স নাই ওখানে। বাংলাদেশ বিষয়ে আমাদের একটাই, বাংলাদেশ আমাদের দেশ, বাংলাদেশকে সাহায্য করতে হবে এবং যতটা পারি আমরা চেষ্টা করে যাই। তো এটা আমাদের জন্য সত্যি কথা নিউজ ছিল, আমি জানতাম না, আমরা এটা মানে পত্রিকায় দেখছি যে এটা হয় না। সুতরাং এটা তো একটা খুব ডিস্টার্বিং নিউজ এবং আমরা চেষ্টা করছি এখন যে এই অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলতে, তাদেরকে প্রকৃত অবস্থা তুলে ধরার জন্য। কিন্তু এটা আমাদের জন্য একটু শকিং নিউজ যে এই আমরা কেন এইটাতে পেলাম না। বাট আমার মনে হয় যে আই ডোন্ট থিঙ্ক ইজ এ বিগ ডিল, কারণ কিন্তু বিগ ডিল বলছেন না, আমরা সম্মেলন চলাকালেই তো যুক্তরাষ্ট্র আরও এক ধাপে গিয়ে এই যে র্যাবের কর্মকর্তা বা তার মধ্যে এখন র্যাব প্রধান আছে, পুলিশ প্রধান আছে, তা যে স্যাংশন দেওয়া হলো সেটিও তো সত্যি কথা বলতে কি গণতন্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের অভিভাবকত্ব নিয়েও কিন্তু প্রশ্ন এখন। আমাদের গত ইলেকশনে যুক্তরাষ্ট্রের যে পরিস্থিতি, 6ই জানুয়ারি, আমি যদিও আমেরিকায় থাকি, আমি দ্বৈত নাগরিক, কিন্তু আমি বলবো যে আমার জন্য ওটাও শকিং। অভিভাবকত্ব অনেকটা হারিয়েছে, কিন্তু সেটা তো যুক্তরাষ্ট্র আবার ম্যানেজও করতে পেরেছে, তার সিস্টেম, তার ব্যবস্থা তো সেই খারাপ অবস্থা থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করেছে। আমাদেরও তাই করতে হবে, আমাদেরও আমাদের পরিস্থিতি তুলে ধরতে হবে, আমাদেরও বাংলাদেশে কি হয় কি হচ্ছে এবং সন্ত্রাস বা অন্য ব্যাপারে আমাদের যে সরকারের যে সিনসিয়ারিটি, এটাও আমাদেরকে বোঝাতে হবে এবং এই সাউথ এশিয়া বাংলাদেশের ইম্পর্টেন্স কি এটাও হয়তো কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন বুঝতেছেন না, সেটা আমাদেরকে তুলে ধরতে হবে, এটা আমাদের দায়িত্ব। আমি এখানে একটু বলি, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে দে ওয়ান্টেড টু রিভার্স ট্রাম্পের অডাসিটি, যেগুলো ওটা করতে যে তারা যাদেরকে হায়ার করেছে এসব দেখার জন্য, এরা কিন্তু জেনুইন অ্যাক্টিভিস্ট। এই যে এই মানবাধিকারের বিরুদ্ধে তো যাদেরকে তারা হোয়াইট হাউসে নিয়েছে, তারা কিন্তু পলিটিক্স দেখে নাই, তারা দেখেছে কি ইনফরমেশন। অ্যান্ড ইনফরমেশন যদি আমার এখান থেকে পাঠানো হয় 10টার মধ্যে 2টা মার্ডার হয়েছে, দিস অ্যান্ড দ্যাট, অন্য কিছু ইনফরমেশন না যায়, তাহলে তারা কিন্তু এগুলো সিরিয়াসলি নেবে। ইনফরমেশন যদি দেওয়া হচ্ছে, ইনফরমেশন দেখার কোনো লোক নাই, ওই ইনফরমেশন কোনটা যাচ্ছে, তার সাথে যদি যায় যে র্যাব হয়তো মার্ডার করছে 2-1জন অন্যায়ভাবে, এদের যে শাস্তি হয়েছে ওইটা যদি না যায়, তারপরে তারা যে অন্য জিনিস সন্ত্রাস দমন করছে এগুলো যদি না যায়, তখন মেসেজটা হবে একতরফা। এই মেসেজটাকে ধরার জন্য বা মেসেজটাকে আগে থেকে কারেক্ট করার জন্য
র্যাব কিন্তু আমি শুনছি তারা আমেরিকা থেকে তারা বলেছে যে তোমাদের এসবের উত্তর দাও। উত্তর প্রপারলি কি দিয়েছেন আমি জানি না, কিন্তু এনাফ হয় নাই টু কনভিন্স করা যে আমাদের এগুলো সবখানি হচ্ছে, আমরা কিন্তু বিচার করতেছি। অন্যান্য আমেরিকাতে মার্ডার হচ্ছে, কিন্তু উনি যেটা বললেন যে এটা এটাকে বিচার করা বা এটাকে যে করা, সেইটা অ্যাকাউন্টেবিলিটি আমাদের দেখাতে হবে, কারণ অন্য সব দেশে হবে। এইটা দেখা হওয়ার জন্য যে ইনফরমেশনটা দেওয়া, এই ইনফরমেশনটার জন্য আমাদের কোনো একটা সেল থাকছে। এটা আমি আর হাফিজ, আমরা ব্যস্ত ডাক্তার, আমরা হয়তো পারবো না, হেল্প করতে পারবো, কিন্তু এখানে লেকিং আছে। এখানে প্রবাসে দেশের আরও এক্সপার্ট তৈরি করতে হবে যারা এগুলো জানে কি ফিডব্যাক হচ্ছে। আমেরিকা যদি রেসপন্ড করে, আমি দেখছি মাঝে মাঝে আমাদের মন্ত্রীরা ওরা এটা করলো, মূলা দেখালো, এই করলো, সে করলো, এভাবে করে একটা অপমান করলে তারা কিন্তু সবাই হিউম্যান একটা ডিগনিটি আছে। এই যে জর্জ বুশ কেন সাদ্দাম হোসেনের মারলো, সিম্পল একটা কারণে, তার বাবাকে সাদ্দাম হোসেন বকা দিচ্ছিল। ছোট একটা জিনিসটা কিন্তু ইগনাইট হয়। তা আমার যেটা আনসার টু ইউর কোয়েশ্চেন, যে আমরা অনেক জিনিস আছে, এটা প্রসেসটা কিন্তু একদিনে হয় নাই। এই প্রসেসটা যখন চলতে থাকে, তখন যদি আমরা বা আমাদের বাংলাদেশ এটাকে ফলো আপ করে বলে যেন রেসপন্ড করে প্রপারলি, একটা চিঠি দিল এটা নিয়ে বসে না থেকে এটা রাইট ওয়ে রেসপন্ড করা, ইন্টারেস্ট দেখানো, দেখি যে আমরা করছি যতটুকু পারি, এইসব যদি না করা হয় আমাদের আরও বিপদ হবে। এবং এটার জন্য আমরা মনে করি প্রবাসীদের ইনভলভ করা দরকার। আমরা কংগ্রেসম্যানের কাছ থেকে, আমি ইনফ্যাক্ট আমাদের বাংলাদেশে কক্কাস আছে, কক্কাস মানে একটা গ্রুপ আছে যারা বাংলাদেশকে তারা পর্যন্ত ইদানিং আমাদের সঙ্গে কথা হয়েছে, তারা তারা দুঃখিত যে বাংলাদেশে অনেক সাহায্য দরকার, বাংলাদেশ অনেক কিছু করছে না, করলেও ওগুলো কিন্তু তারা জানানো হয় না, কারণ সিস্টেম নাই। কে দায়িত্ব নেবে? কেন সিস্টেম থাকবে না? কেন এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, ওখানে এমবাসি আছে। থাকলে তো ভালো হতো, হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয় এটা জানেন নাই, কারণ তাহলে তো এটা তারা তো ফিডব্যাক পায় নাই। ফিডব্যাক তো পেতে হবে। যদি পররাষ্ট্র মন্ত্রণালয় হয়তো এনাফ সাপোর্ট নেয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের। কিন্তু আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন এই অনুষ্ঠানের শুরুতে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের এখন বাণিজ্যিক একটা স্বার্থ আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট। এবং আমরা প্রবাসীরা আমরা চাই যে আমাদের এখানকার এক্সপোর্ট যেন হ্যাম্পার্ড না হয়, কোনো ধরনের লেভি ট্যাক্স, কোনো ধরনের এমবার্গো না আসে। সুতরাং এই জন্য আমরা অবশ্যই প্রচেষ্টা চালাবো। আমরা উইকেন্ড মানে আমার শুনতে খুব ভালো লাগছে। আমি শিওর যে দেশপ্রেম আছে, যে কোনো দর্শক শুনলেও আপনাদের কথা খুশি হবে। আপনি বলছিলেন যে আমরা চেষ্টা করব, আমরা কাজ করব, মানে এটা কি আপনারা স্বতঃপ্রণোদিত হয়ে করবেন, নাকি আপনাদেরকে সরকার ইতিমধ্যে এনগেজ করেছে? আমরা যা করছি আমরা স্বতঃপ্রণোদিত হয়েই করছি। বাট আপনি কিভাবে মনে করলেন? মানে আমি প্রফেসর জিয়াউদ্দিনের কথা ধরে যদি বুঝি যে অনেক গ্যাপ আছে, তো সেই গ্যাপটা আপনারা কিভাবে পূরণ করবেন যদি সরকারের সঙ্গে আপনাদের একটা টাই না থাকে? আমাদের যদি কোনো অ্যাভিনিউ থাকে সরকারের সাথে কথা বলার বা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলার, তাহলে তো আমাদের জন্য এটা ভালো যে আমরা এটা লিঙ্কটা তৈরি করে দিতে পারি। আমি যদি আমার সিনেটরকে বলি, ক্যাথরিন কর্টিস মাইস্টো, তার অফিস আমাদের কাছ থেকে একটা ফোন কল পেলে দে গিভ ইট এ প্রায়োরিটি, কারণ আমরা তাদের কনস্টিটিউয়েন্সি, আমরা তাদেরকে হেল্প করি। এবং প্রেসিডেন্ট বাইডেন বলেন বা ক্যাথরিন কর্টিস মাইস্টো বলেন, তাদের প্রাইমারি ক্যাম্পেইনেও আমরা সাহায্য করেছি। সুতরাং এটা একটা আমাদের জন্য একটা মানে অপরচুনিটি, আর কিছুটা আমাদের সহায়ক অবস্থান, যে আমরা উই ক্যান কানেক্ট দ্য ডটস। তো আপনি যেটা বললেন যে সরকার থেকে আমাদের সাথে কোনো কানেকশন থাকে, আমরা যদি ইমিডিয়েটলি কানেক্ট করে দিতে পারি, সেটা একটা সুবিধা হয় আমাদের জন্য। কিন্তু আমরা যারা বিদেশে আছি, আমাদের কাছে এই খবরগুলো দেখলে খারাপ লাগে, আমরা চেষ্টা করি যে কিভাবে দেশকে সাহায্য করা যায়। আমি এখানে একটু বলি, আনসার টু ইউর স্পেসিফিক কোয়েশ্চেন। এখন আমাদের সরকারের সাথে আমাদের যে প্রবাসীদের একটা এই ব্যাপারে সংযোগ হতে পারে, এটা কিন্তু এখনো কারোর মাথায় আসে নাই। আমরা নিজেরা এখন আগে বলি নাই কোনোদিন, আমরা যা করার করেছি। অনেক হাফিজের আমরা অনেক কিছু করার চেষ্টা করছি নিজে থেকে, ডাক্তারি বলেন, সাংস্কৃতিক বলেন, বলিবার। কিন্তু এখন যেটা জাতীয় পর্যায়ে যে ব্যাপারগুলো আসছে, সেইখানে বিশেষ করে ভ্যাকসিন আনতে, যে ভেন্টিলেটর আনতে, যে আমরা বুঝেছি যে আমরা
পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা করতে পারবে না আমরা এটা করতে পারবো, বিকজ আমরা যাচ্ছি এজ এন আমেরিকান হিসাবে। এটা আমরা আগে বুঝি না যে আমাদের এই ক্ষমতা, পরে আমরা চিন্তা করলাম ইন্ডিয়ান সবাই করছে, কিন্তু সমন্বয় যেটা এইটা আমাদের, আমরা আশা করি সরকার এই প্রবাসীদের একটা সিরিয়াসলি একটা সেল গঠন করবে, আমাদের সাথে ফিডব্যাক করবে, আইডিয়া নেবেন, এক্সচেঞ্জ করবেন, একটা স্টেটমেন্ট, যেমন আফগানিস্তান থেকে কয়েক হাজার টেম্পোরারি লোক আনার কথা ছিল, বাইডেন ওয়াজ ভেরি এম্বারাসড, বাইডেনের সবচেয়ে খারাপ সময়, আমরা বলছি না আমরা নিব না কয়েকদিনের জন্য। আমি হলে বলতাম যে আমরা নেই 3 মাস পরে, কারণ বিপদে বন্ধুর পরিচয়। কারণ আমি যদি বিপদের সময়, এরা তো সন্ত্রাস না, সন্ত্রাস থেকে বাঁচার জন্য তাদের আনা হচ্ছে। যেমন ফিলাডেলফিয়াতে অনেক আফগান আসছে, আমরা বাংলাদেশিরা তাদেরকে সেলফোন দিয়েছি, খাবার দিয়েছি, ফুড দিয়ে কাপড় দিচ্ছি, উই আর ডুইং ইট। তো এখানে কিন্তু আমরা রোহিঙ্গাদের, কত রোহিঙ্গাদের আমরা জায়গা দিয়েছি। এই ডিপ্লোমেসি আমাদের করতে হবে এমনভাবে যেন বন্ধু মনে করে যে আমরা বিপদের সময়ও আমরাও এক্সটেন্ড করতে পারি। আমেরিকা সবসময় বিপদে পড়ে না, বিপদ যদি পড়ে আমরা যদি হাত বাড়িয়ে দেই আমাদেরই লাভ। এই জিনিসগুলো বুঝতে হলে আমাদের সাথে যদি কথা বলা হতো, আমাদের যারা ওখানে রাজনীতি করেন বা বুঝছেন বা করতে চান, তাহলে আমাদের দেশকে বেশ কিছু গাইডলাইন পেতে পারতেন নিজের ডিসিশন না নিয়ে। তো বাংলাদেশে তো একটা প্রবণতা খুব প্রবলভাবে আছে যে একটা প্রবণতা মানে বিশেষ করে রাষ্ট্রীয় দায়িত্বে যারা আছেন তাদের মধ্যে, বিশেষ করে বলে কারো কারোর মধ্যে এবং যারা আসলে এই বিষয়ে সংশ্লিষ্ট তাদের মধ্যে বিশেষ করে, যে আমেরিকার তো কোনো গণতন্ত্র নেই, আমেরিকা তো প্রচুর শত শত মানুষকে মেরে ফেলা হচ্ছে, তারা পৃথিবী জুড়ে এত অন্যায় করছে, তাদের কথা আমাদের শুনতে হবে কেন? শোনার দরকার নেই, আমরা তো শুনতে চাই না যদি আমাদের ওদের দরকার না হয়। কিন্তু যদি ওদেরকে আমাদের দরকার হয়, আমরা যদি ইউনাইটেড নেশনের আমাদের মিশনে থাকতে চাই, আমরা যদি গার্মেন্ট করতে চাই, তাহলে ওরা কি করছে না করছে তাদের লোক তাদেরকে বিচার করবে। কিন্তু আমরা বললাম যে ওরা কি করতেছে, আমরা তো ওই ইকুয়াল জোর না। আমাদের ডিপ্লোমেসি আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। তারা করছে তারা নিজেরাই জানে। মুক্তিযুদ্ধের সময় তাদের সরকারের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে তাদের লোকজন গিয়ে স্টপ করেছে আর্মস পাঠানো। ওই সিস্টেম তো ওদের ওখানে আছে। ওরা যদি অন্যায় করে, ভিয়েতনামে আজকে পর্যন্ত বিচার হচ্ছে। ওরা অন্যায় করছে, ওরা কি করছে, এই জন্য আমরা সেম জিনিস করবো না, এই যুক্তিটা দিলে একটা তর্ক বাড়ে। তার থেকে যদি আমরা বলি যে এটা ঘটনা ঘটছে, বাড়ি আমরা চেক করবো। কারণ বাইডেন চাচ্ছে মানবিকভাবে উনি যেন দেখাতে মানবিক একটা ব্যাপার, সব দেশের মধ্যে উনি একটা মানবিক কিছু করবে, এটা তার একটা পলিসি। এই পলিসির বিরুদ্ধে না, ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস সেল করার একমাত্র এবং এটা করতে যে আমাদের ইলেকশন নিয়ে যদি তারা যদি মনে করে ফেয়ার হয় নাই, তারা আমাদের একটা খোঁচা দেওয়ার জন্য বলতে পারে যে তোমরা ডেমোক্রেসিতে তোমাদের কেউ রাখে না। তার মানে এটা না যে আগামী বছর রাখবে না, এটা একটা পেইন দেওয়া যে জাস্ট তোমরা এমনভাবে কিছু করো যেন আমরা তোমাদের নেক্সট টাইম ডাকি। আমরা ওইভাবে দেখতে হবে। আমরা যদি এটার জন্য মন খারাপ করে নেগেটিভ কথা বলি, তাহলে আমাদেরকে আরও দূরে চলে যাবে। আমাদের টপ ডিপ্লোমেটরা ডিপ্লোমেসি করতে হবে। প্রবলেম কিন্তু আসবেই, যে কোনো দেশ থেকে আসুক, কিন্তু ওগুলো হ্যান্ডেল করতে হবে। এখানে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, যে অপোজিং ফোর্সেস, যে আমাদের একটা বাণিজ্যিক সম্পর্ক আছে, তো আমাদের গার্মেন্টস আছে। এখন আমরা যদি ক্ষতিগ্রস্ত হই তাহলে বেনিফিশিয়ারি কারা? ভিয়েতনাম, মায়ানমারকেও তারা চেষ্টা করছে, ইন্ডিয়া। তো আমাদেরকে সেটাও চিন্তা করতে হবে যে আমাদেরকে কোনো একটা, বাংলায় বলি, ওসিলায় যদি ডাউনগ্রেড করে আর বাণিজ্যিকভাবে অন্য দেশ যদি বেনিফিটেড হয়, তাহলে এর পিছনে তারাও আছে কিনা আমরা জানি না। কিন্তু আমাদের দায়িত্ব হলো যে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে তুলে ধরা যে বাংলাদেশের প্রকৃত অবস্থানটা কি। এবং আমরা ধরেন স্বাস্থ্য মানে চিকিৎসা শাস্ত্রে আছি, আমাদের হয়তো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই, বাট we have a good connection and we have good reputation, and also we are in the same constituency. Sometimes that gives us an edge. Technically, Nevada State, for example, next election in 2022, আপনি জানেন যে সিনেটে এখন 50-50. So every seat counts. So আমরা যদি বলি যে আমাদের কথা শুনো, তাহলে আমার মনে হয় তার একটা ইম্প্যাক্ট। আমরা এটা চিন্তা করছি হাফিজের আমরা 10টা সেনেটরকে সাপোর্ট করব ডিউরিং নেক্সট ইলেকশন। যদি আমরা 2টাকে পাশ করতে পারি, দেখিয়ে যে বাংলাদেশ আমেরিকান কমিউনিটি, তখন তারা লিসেন টু আস, মানে আমাদের কিছু করতে হবে।
এই করাটা আমরা করব, কিন্তু এই সমন্বয়টা দরকার। আরেকটা কথা যেটা আনসার টু ইউর কোয়েশ্চেন, যে এই জিনিসগুলো যে বাংলাদেশে যা হচ্ছে তার থেকে এখানে অগ্রগতি হচ্ছে, অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে। পাকিস্তান ইন্ডিয়াতে আরও বেশি মানুষের উপরে অমানবিক অত্যাচার হচ্ছে, কিন্তু আমরা ধরা খাচ্ছি কেন? বিকজ তারা যখন অন্যরা হাফেজিটা বলো যাদের ভেস্টেড ইন্টারেস্ট আছে, তারা যদি ইনফরমেশনগুলো দেয় লিমিটেড ইনফরমেশন, আর আমরা যদি ওইটাকে রাইট টাইমে না রিবার্টাল করি, তাহলে আমরা যতই কম করি না কেন, আজকে 4টা সন্ত্রাসী দেশের সাথে আমাদের নাম হয়ে গেছে। আমাদের প্রবাসীরা কিছুদিন পরে তাদেরকে আমেরিকান মনে করবে যে বাংলাদেশের মানেও এটা প্রবাসীদের প্রবলেম, খালি দেশের না, যে নিশ্চয়ই তাদের কিছু একটা করতে গেলে ড্রাইভিং লাইসেন্স হয়তো একটা সিল মেরে দেবে যে দেশ থেকে আসছে। সুতরাং ইটস নট এ লোকাল ইস্যু অনলি। তো এইটা হবে, এবং এটা কিন্তু আমরা কিন্তু অনেক দেশ থেকে ভালো আছে, কিন্তু ইনফরমেশনটা আমাদের দেওয়া হচ্ছে। আরেকটা প্রশ্ন আছে যে জিও পলিটিক্সে তো এখন এইসব সিদ্ধান্ত গ্রহণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এবং নানা মেরুকরণ, বিশেষ করে চায়না এবং আমেরিকার মধ্যে যে বৈরী সম্পর্ক, এবং আমেরিকার বা তার মিত্রদের এখন প্রধান কনসার্ন হচ্ছে, আমরা যেটা দেখি এখান থেকে বুঝি, সেটা চায়না। সো বাংলাদেশ তো অনেকেই মনে করেন যে বাংলাদেশ অনেকটা চায়নার সঙ্গে তার সখ্যতা অনেক নিবিড়, এবং ইকোনমিক্যালি বাংলাদেশ একেবারে চীনের পেটের মধ্যেই ঢুকে পড়েছে, পলিটিক্যালি খানিকটা ইন্ডিয়ার পেটের মধ্যে, মানে ইন্ডিয়া এবং চায়না ব্যালেন্স করছেন সরকার, সেটি অনেকে প্রশংসাও করছে, কিন্তু অনেকে মনে করেন এখন ব্যালেন্স করে জায়গাটা হবে না, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এখন সরাসরি খানিকটা ইন্ডিয়াকে সরিয়ে রেখেই, কারণ এতদিন আমেরিকানদের বিরুদ্ধে একটা অভিযোগ অনেকে করতেন যারা আমেরিকার সঙ্গে সখ্যতা করতে চায়, যে আমেরিকা সবসময় বাংলাদেশকে ইন্ডিয়ান লেন্সে দেখে। তো সেই জায়গা থেকে আমেরিকা খানিকটা সরে গেছে, সেটি অনেকে পজিটিভ ভাবেই দেখবার চেষ্টা করছেন, কিন্তু চীনের সঙ্গে সখ্যতার জায়গাটা সেটি তো আমেরিকার জন্য খুব একটা সুখকর না, কারণ আমেরিকা এই অঞ্চলে তার প্রভাব বলয় বিস্তার করতে চাইছে এবং ইন্ডিয়ার উপরে নির্ভর করেছে, কিন্তু দেখা যাচ্ছে যে সাউথ এশিয়ায় ইন্ডিয়ার প্র্যাকটিক্যালি তেমন কোনো মিত্র নেই, একমাত্র বাংলাদেশ সরকার তার খানিকটা। আমি আপনাকে বলবো যে আমি একটু বলি, পাকিস্তান কিন্তু চায়নার আরও বেশি ঘনিষ্ঠ, কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে তারা কিন্তু এসব আসছে না, কারণ পাকিস্তানকে তাদের অনেক বেশি দরকার, মানে জিও পলিটিক্যালি নানান বিভিন্ন আফগানিস্তান ইস্যুতে পাকিস্তানকে তারা একটু বেশি, এবং পাকিস্তান তো তাদের ঐতিহাসিক মিত্র এক সময়কার, সেই বিবেচনায়, কারণ পাকিস্তান তো ডেমোক্রেসি সামিটে ডাকা হয়েছে, পাকিস্তান চায় নাই, তারপরও যুক্তরাষ্ট্র তার স্ট্র্যাটেজিক কারণে হয়তো পাকিস্তানকে যে লেভারেজটা দেবে বাংলাদেশকে সেটি নাও দিতে পারে। চায়নার ব্যাপারটা কিছুটা তো আমরা জানি, এটা হতেই পারে, কিন্তু আমার মনে হয় না এটা খুব একটা বেশি ইস্যু, কারণ আমাদের সরকার চায়নার সাথেও আমেরিকার সাথেও সম্পর্ক রাখার জন্য, কিন্তু আমরা বাংলাদেশ থেকে দেখি, আমি একটু হয়তো ইন্টারাপ্ট বেশি করছি, সরি ফর দ্যাট, আমরা যেমন কথায় আমরা 1971-কে নিয়ে আসি, এবং 71 আনলি বলি মার্কিন যুক্তরাষ্ট্র 71-এর বিরোধিতা করেছে, এবং আমরা আমাদের পলিটিশিয়ানরা কিন্তু একবারও বলেন না চায়না বিরোধিতা। আমি আপনাকে 71 সালের রেফারেন্স দিতে চাচ্ছিলাম। 75-এর পরে চায়না বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে, আমেরিকা 72 সালে স্বীকৃতি দিয়েছে, কিন্তু আমাদের পলিটিশিয়ান খুব জোরের গলায় মার্কিন যুক্তরাষ্ট্র 71 আমাদের বিরোধিতা করেছে, সো এখনও সে আমার শত্রু। সেটাই হচ্ছে আমি বলতে চাচ্ছিলাম যে 71 সালে যদি চিন্তা করেন যে আমরা শুধু জানতাম যে আমরা স্বাধীন হচ্ছি, ইন্ডিয়া আমাদেরকে সহায়তা করেছে ঠিকই, মার্কিন যুক্তরাষ্ট্র অপোজ করেছিল, রাশিয়া আমাদেরকে সাহায্য করেছে, কিন্তু আমাদের ফোকাসটা ছিল যে আমরা স্বাধীন হচ্ছি। বাকিরা কিন্তু চিন্তা করছে যে পাকিস্তান ভাগ হচ্ছে বা তার যে স্ট্র্যাটেজি, তার যে ক্রাইটেরিয়া, তার যে ইন্টারেস্ট সেটা দেখছে, কিন্তু আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশ। তো এই ধরনের পরিস্থিতিতে আমাদের ফোকাস বাংলাদেশ, এবং আমাদেরকে সেভাবেই অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যোগাযোগ করতে হবে, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনকে বোঝাতে হবে আমাদের কানেকশনগুলো একটা, আমরা যেটা বলতে চাচ্ছি প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ এবং আমি, যে আমাদের একটা কোঅর্ডিনেটেড এফোর্টস মাচ বেটার। আচ্ছা, আমি একটা আনসার করি। যখন নিক্সন সরকার, আমেরিকা না, নিক্সন অ্যান্ড কিসিঞ্জার যখন বাংলাদেশের পক্ষে পাকিস্তান বিপক্ষে আর্ম দিচ্ছিল, তখন বাংলাদেশের মানুষ খালি না, টেড কেনেডি, হোল ডেমোক্রেটিক গ্রুপ কিন্তু এটা অপোজ করে স্টপ করেছে। ইন্দিরা গান্ধী এবং ভারতের বাঙালিরা যেভাবে সাহায্য করেছেন, সমস্ত ইন্ডিয়া যে সময় মানে অন্য দেশের সাপোর্টেরও কিন্তু আবার কারণ আছে, তার একটা হিউম্যানিটেরিয়ান কারণ আছে, তার একটা স্ট্র্যাটেজিক কারণ আছে। স্ট্র্যাটেজিক কারণ আছে, আমি এবার বলি, এইভাবে বলি যে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য যে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছেন, তাতে যে আমরা যেরকম স্বাধীনতা পেয়েছি, ভারত
এই রিজনের সবচেয়ে বড় শক্তি হয়েছে, এজন্য ভারতেরও আমাদের কাছে কৃতজ্ঞ থাকা দরকার। এটা কিন্তু ফ্যাক্ট। এই জন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম, এটা খালি একটা ভারত না বা পাকিস্তান, আমেরিকা না, কোন সরকার কখন আসতেছে। আমেরিকা বলতে যদি আমরা যদি বলি আমেরিকা আমাদের বিরুদ্ধে ছিল, তাহলে আমরা এটা বলতে হবে যে আমেরিকার টেড কেনেডি সহ আমেরিকানরা তাদের সরকারকে আটকেছে আর্মস দেওয়ার জন্য, তাদের লোকজন আটকেছে। আমি তো ব্লকেড নামে যে কনসার্ট ফর বাংলাদেশ নিয়ে হয়েছে, কনসার্ট বাংলাদেশ থেকে বড় যেটা হয়েছে সেটা অনেকেই জানে না। আমি একটু ডকুমেন্টারি বানিয়েছি নিজে, আমি জানতাম না 1990-তে। এটা হচ্ছে যখন সেনেটের ডিসাইড করা হলো যে পাকিস্তানে আর্মস দিবে না, তারা চুরি করে আর্মস দিত। এই চুরি করে আর্মস বন্ধ করার জন্য সাধারণ আমেরিকানরা তারা পাকিস্তানের জাহাজগুলোর সামনে ছোটো ছোটো নৌকা নিয়ে ব্লকেড করতো, তাদের উপর দিয়ে চলে যেত। এটার উপরে ডকুমেন্টারি আমি করতাম, ছোট্ট করে বড় করে হয়েছে। এটার জন্য আমেরিকান গভর্নমেন্ট বাধ্য হচ্ছে আর্মস পাঠাতে পাকিস্তানে। এই জিনিসগুলো যে হয়েছে এটাতে, এবং এই স্টোরিটা আমি একসময় আবার বলবো বড় করে। তো আমরা কোনো দেশের কোনো সময় কোন সরকার প্রধান কি ডিসিশন নিচ্ছে, তারপর কিন্তু ওই দেশের চিন্তা করা দরকার। 71-এ নিক্সন ছিল, নিক্সন কবে মরে শেষ হয়ে গেছে। তারপরে এই যে আমাদের যে 90-তে যে বিরাট ফ্লাড হলো, জেনারেল স্ট্যাকপোল আসলো সি এঞ্জেল নিয়ে, ওরাই তো আমেরিকানরাই তো ওই সময়টা করলো। তো আমরা তো খালি 71 দেখলে হবে না, তারপরে যে সরকার আসলো, তারপরে সাহায্য হলো, ওইগুলো তো আমাদের দেখতে এবং হবে। আমাদের কিন্তু স্ট্র্যাটেজিক মুভও দরকার। যেমন ক্লাইমেট ইস্যুতে বাংলাদেশ কিন্তু ভিকটিম, কিন্তু আমরা এটা যদি মার্কিন যুক্তরাষ্ট্রে তুলে ধরতে পারি যে আমরা কন্ট্রিবিউশন করি অনেক কম পলিউশন, কিন্তু আমরা ভিকটিম সবচেয়ে বেশি, তো আমাদেরকে তাহলে এভাবে দেখা হয় কেন? এবং এত প্রতিকূলতা সত্ত্বেও এই সরকারের সময় হোক বা আগের সরকারগুলোর কথা চিন্তা করেন যে অনেক প্রতিকূলতা নিয়ে একটা সরকার দেশ চালায়। তো এই সরকারের আমলে আমাদের খাদ্য নিয়ন্ত্রণ কি, আমাদের সন্ত্রাস কি, আমাদের সব সেক্টরগুলো বোঝাতে হবে। কিন্তু আমার কাছে মনে হয় যে ক্লাইমেট নিয়ে আমরা যে ধরনের সাফারিংস আমাদের, এটা কিন্তু আমাদের ইউএসএতে ওভাবে আমরা তুলে ধরতে পারি নাই। আমি বলি না যে আমাদের ভিকটিম রোল প্লে করতে হবে, বাট দিস ইজ ওয়ান টাইপ অফ স্ট্র্যাটেজি আমাদের যেটা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন খুব প্রায়োরিটি দিচ্ছে ক্লাইমেট কন্ট্রোলে। সুতরাং সেটা দিয়েও আমরা কিন্তু রিচ আউট করতে পারি অ্যাডমিনিস্ট্রেশনের কাছে। আমাদের যে অগ্রগতি হচ্ছে গত কয়েক বছরে সব কিছুর মধ্যে, এটার পজিটিভ জিনিসটা কিন্তু আমাদের তুলে ধরতে হবে। নেগেটিভ জিনিসগুলো বলতে হবে যেটা অন্যায় হচ্ছে আমরা এটা দেখব, টেক কেয়ার করব। আমাদের ইলেকশনে যদি মিসম্যানেজমেন্ট হয়ে থাকে এটা যেন না হয়। এটা না করে খালি আমরা যদি বলি কেন ওরা এটা বলছে, ওরা ওটা করতেছে, আমাদের তো খারাপ, এভাবে হবে না। কারণ যদি ওদের দরকার না হয়, আমেরিকানদের কাছে আমাদের মিশনের দরকার নাই আমাদের, তাহলে ঠিক আছে, তো ওরা অন্যায় করে তোমাদের সাথে আমরা না। যদি তাদের দরকার মনে করি, দেন উই হ্যাভ টু লিসেন টু দেম। তারা তো আর অন্যায়ভাবে কিছু বলে তো শুনবো না আমরা। তারা বলছে তোমাদের এখানে এটা মার্ডার হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে, এটার কী করছো, উই হ্যাভ টু সে আমরা এটা কী করছি, এটা বেসিক্যালি এটাই তো, আর কিছু না। যখন এটা হয় না তখন অন্যরা রং রিপোর্ট দেয়, লিমিটেড রিপোর্ট, অমুক হারিয়ে গেছে, সে নিশ্চয়ই এটা রেপ করে ফেলছে, সে তো রেপ জানেও না। এটা এই জিনিসগুলো প্রপারলি হ্যান্ডেল করা, ইনফরমেশনগুলো, এত একটা তথ্য, আমরা এমন একটা সুন্দর সময় আসছে, এই সময় আমাদের এগুলো রংভাবে নেওয়াটা আমাদের জন্য একটা আনফর্চুনেট সিচুয়েশন। সুন্দর সময় কোন অর্থে? সুন্দর সময় যে প্রোগ্রেস হচ্ছে দেশের মানুষের, যে পাকিস্তান ইন্ডিয়ার সাথে যে আমাদের সব জিনিসগুলোকে আমরা দেখছি যে আমরা এগিয়ে আছি, এগুলো তো এতদিন হয় নাই। এটা তো একটা প্রোগ্রেস। মানবিক ব্যাপারে যদি বলা হয় যে আমাদের এটা ওটা হয় না, দিস এন্ড দ্যাট, হ্যাঁ মানবিক ব্যাপারে আমরা হয়তো অনেক পিছিয়ে আছি, কিন্তু এগুচ্ছে। এগুলোটা কিন্তু একটা পজিটিভ জিনিস। কিন্তু এইটাকে নেগেটিভ করার জন্য যেসব জিনিস ব্যবহার করা হয় সেটা করবেই, কারণ বিরোধী যারা দেশের বিরুদ্ধে বা বিরোধী দল, এখন আমেরিকার কনসার্নও যেটা বা অন্যরা যেটি বলবার চেষ্টা করছে, হ্যাঁ আপনার পলিটিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে, সেখানে কিসের বিনিময় হচ্ছে, করাপশন ইস্যুস, নানান প্রশ্ন, নানানজন বা প্রায়োরিটি ঠিকঠাক আছে কিনা সেগুলো নিয়ে প্রশ্ন তুলতে পারে। কিন্তু এর বাইরে রাজনৈতিক উন্নয়ন, মানবাধিকারের ইস্যু, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই জায়গায় ইলেকশন বলেন, পলিটিক্স বলেন, পলিটিক্যাল স্পেস বলেন অন্যদের জন্য, সেই জায়গাগুলোতে তো বড় প্রশ্ন আসতেছে এবং আসবেই। এগুলোকে আমাদেরকে দেখাতে হবে যে আমরা এটার জন্য
So আপনাকে এখানে কাজ করতে হবে এবং প্রতিকারের এটা জন্য দেখাতে হবে কাজ যে আমি এটা প্রতিকার করছি এবং আমরা এইটা ইমপ্রুভমেন্ট পাচ্ছি। আমরা যদি না করি তাহলে কিন্তু আমাদের দেখাতে পারবো না যে আমরা এটা কাজ, যেমন যদি পলিটিক্যালি ডিসিডেন্টস বা এই যে আমাদের সাংবাদিকদের হত্যা হলো বা আপনি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো একটা আইন আছে যে কারণে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে না বলে অভিযোগ। রাইট, এগুলোকে আমাদের বলতে হবে যে না এটা এতটা হয়তো স্ট্রিক্ট না, আমাদের হয়তো এটা কাটব্যাক করতে হবে, যে ডেফিনেশনটা দিতে হবে, স্ট্রিক্ট ডেফিনেশন কোনটা কি। এগুলো যদি না করা হয় তাহলে আমাদের ভুল বুঝবে। এত অগ্রগতি হচ্ছে ছোটরা দু একটা জিনিসের জন্য আমাদেরকে ছোট করাটা আমি মনে করি এটা কাউন্টার প্রোডাক্টিভ, এটা দরকার নেই। প্রফেসর হাফিজুল হাসান, আপনি একটু বলেন যে আসলে কিভাবে প্রবাসী বলতে তো একটা গ্রুপ তো আছে যারা আওয়ামী লীগ বিএনপি কর্তৃক ওখানে ব্যস্ত এবং নয়েজ তৈরি করার জন্য, ক্যাওয়াজ করার জন্য, প্র্যাকটিক্যালি তাতে দেশেরও কোনো উপকার হয় না, আমেরিকার তো হয়ই না, বা যুক্তরাজ্যের হয় না, বা অন্য দেশেরও হয় না। বাট যারা আসলে খুবই সিগনিফিক্যান্ট ওখানে প্রভাব বিস্তার করতে পারেন বা ওখানে মেইন স্ট্রিম পলিটিক্সেও তাদের এক ধরনের ইনফ্লুয়েন্স আছে, তাদেরকে দেশ আসলে কিভাবে কাজে লাগাতে পারে? আমরা কিন্তু আপনি বলেছেন একটা কোঅর্ডিনেটেড এফোর্ট দরকার, কিন্তু আমি একটু বুঝতে চাই যে সেই এনগেজমেন্ট আসলে কিভাবে হতে পারে। আমি বলি যে কোনো আইডিয়া আপনাদের আছে কিনা? আমরা কিছু অভিজ্ঞতা পেলাম কোভিড-19 যে দেখলাম যে দূরে থেকেও আমাদের এখানকার ডাক্তার এবং হেলথ সিস্টেমের সঙ্গে আমরা বাইরের থেকে যুক্ত হয়ে আমরা কিন্তু হেলথ এডুকেশন, ট্রেনিং, রিসার্চ এগুলো আমরা দেখলাম যে এগুলো করা সম্ভব। এবং আমরা অনেক দিন ধরেই দেশে আসছি, দেশে কাজ করছি এবং কোভিড-19 সময় জুমের মাধ্যমে আমরা অনেক কিছু করেছি। তো এটা সম্ভব যে এই ধরনের কোঅর্ডিনেশন করা সম্ভব, এটা হচ্ছে এক নম্বর। পলিটিক্স সম্বন্ধে তো আমি চিকিৎসক হিসেবে বলতে পারবো না, কিন্তু আমরা যেটা করতে পারি যে আমরা প্রয়োজনের সময় দেশের জন্য যেটা দরকার সেই ধরনের কার্যক্রমে যুক্ত হতে পারি। আমরা এরকম যদি কোনো একটা সমন্বিত বডি থাকে যারা যে যেখানে আছে তাকে কানেক্ট করতে পারে, তাহলে আমার মনে হয় দেশের উপকার। আমার মনে হয় যে অনেক সময় জিও পলিটিক্স অনেক কমপ্লিকেটেড, কিন্তু যেটা দেশের জন্য ইম্পর্টেন্ট সেটা রাইট টাইমে তুলে ধরা বা প্রিএমটিভলি বোঝানো। যেমন এই ঘটনার আগে যদি আমরা জানতাম যে এরকম একটা জিনিস আসছে, তাহলে আমরা হয়তো আমাদের তরফ থেকে কানেকশন করে বলতে পারতাম যে এই ধরনের যে ধরনের স্টেপস নিতে যাচ্ছে আমার মনে হয় তোমাদের আরেকটু ভাবা উচিত। এই ধরনের জিনিসগুলো আমার মনে হয় একটু ভেবে দেখা দরকার। একটা স্টোরি বলি, যখন গুজরাটে 1000 মুসলমানকে মারা হলো তখন আমেরিকা থেকে একটা স্ট্রিক্ট একটা করা হয়েছিল মোদির উপরে। আরেকটা হওয়ার কথা ছিল, 50,000 ইমেল গেল আমেরিকান ইন্ডিয়ানরা যে প্লিজ আপনাকে করুন, এটা করলে দেশের ক্ষতি হবে, পরে করে দিচ্ছেন দ্যাট, অ্যান্ড দে স্টপ সিনেট রেজলিউশন। তো এগুলো অনেক জিনিসই করা সম্ভব যদি আমরা আমাদের গাইডেন্স। সেখানে তো আবার ওই একই কথা হবে যে আপনি যদি বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয় আসে আপনি যদি ঠিকঠাক ফিক্স না করেন তাহলে 50,000 যেমন এটা স্টপ করতে বলবে, বাংলাদেশের ক্ষেত্রে বলছি, আবার 50,000 হয়তো যাবে বা 60,000 যাবে বা 40,000 যাবে, যে না এটা। কিন্তু আমি একটু বলি সাদেক ভাই যে আমাদের লক্ষ্য হচ্ছে প্রবাসী হিসেবে যে বাংলাদেশের ক্ষতি না হয়, কারণ আমাদের গার্মেন্টস আছে, আমাদের এক্সপোর্ট আছে, আমাদের বাণিজ্যিক সম্পর্ক আছে। যদি কোনো রেজলিউশন হয় যে বা সিনেটে পাশ করে যে কোনো লেভি দেবে বা কোনো এমবার্গো দেবে, আপনি জিএসপি সময় জানেন যে ওইগুলো আমরা বলতে পারি যে এটা গভর্নমেন্টের সাথে তোমার বিরোধ থাকতে পারে, মানুষের সাথে বিরোধ নাই। মানুষের সাথে যেমন 71 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার আমাদেরকে বিরোধিতা করছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র জনগণ তো বিরোধিতা করে নাই। সেরকম আমেরিকান গভর্নমেন্টকে আমাদের বুঝাইতে হবে যে সরকারকে পানিশমেন্ট দিতে যে বা সরকারের জনগণকে কেন সাফার করবে, কারণ আমাদের গার্মেন্টসের পরে আমাদের অর্থনীতি, আমাদের জনগণ অনেকভাবে নির্ভরশীল। এক্স্যাক্টলি, কিন্তু আপনি যেটা বললেন সেটা ইম্পর্টেন্ট যে আমরা এই 50,000 ইমেল দিয়ে যে বসে থাকবো সেটা না, কিন্তু আমি বলছি পাল্টাটাও বাংলাদেশ থেকে যাবে, যেহেতু এখানে কোনো বিষয়ে কনসেনসাস নাই এবং পলিটিক্যালি হাইলি ডিভাইডেড একটা সোসাইটি। পাল্টা যাওয়ার আগে আমি যেটা বলতে চাচ্ছি, ওরা কিন্তু ওই 50টা পাঠিয়ে বন্ধ হয় না, তার ওটাকে ঠিক করার চেষ্টা করছে। আমরা যদি বলি যে দেশে যে ঘটনা ঘটছে এটার জন্য তোমরা এসব কিছু করো না, এখন থামো, তখন যদি আমরা আমাদের দেশ থেকে যে এটার জন্য কি করা দরকার
রেমেডি যদি আমরা বলি, যেটা আমরা অ্যাকনোলেজ করলাম, এটা মনে হয় প্রবলেম হয়েছে, আমরা জানি না, আমরা টেক কেয়ার করতেছি, এইটা যদি সঙ্গে সঙ্গে করা হয় তখন কিন্তু এগুলো ডিলে করা যায়। কিন্তু আমরা যদি ইগনোর করি, ও ছেড়ে দিচ্ছে আমরা বাদ দাও, ফরগেট ইট, তাহলে আমাদের সাদেক ভাই, আমি আপনাকে বললাম যে সিনেটর হ্যারি রিড উনি আমাদের নেভাডার, আমি ওনার সাথে একবার কথা বলার সময় বলছিলাম যে আমাদেরকে PL 480 গম খাওয়ানোর দরকার নেই, আমাদেরকে মানে ফেয়ার মার্কেটে বাণিজ্য Access করতে দাও, দাও, হ্যাঁ। তাহলে সেটা বেশি আমাদের জন্য উপকার। তো আমেরিকাকেও বুঝতে হবে যে আমেরিকাতেও দুইটা ডিভিশন আছে, আমেরিকার ইলেকটোরেটও ডিভাইডেড, তো আমাদের ইলেকটোরেট ডিভাইডেড, ওদেরও ইলেকটোরেট ডিভাইডেড, এটা সব দেশেই এই ধরনের প্রবলেম, গভর্নমেন্ট পলিসি চেঞ্জ বাট ওরা তো ধরেন অনেক ক্ষেত্রে একটা কনসেনসাসের মধ্যে আসে, অনেক ক্ষেত্রেই আসে। বাংলাদেশে তো সেটি ধীরে কনসেনসাসে ধীরে- আসে যখন আমেরিকান ইন্টারেস্ট থাকে। আমি সেটা বলছি, কিন্তু তা বাংলাদেশের আমাদেরও- interest আমাদেরও- সেটা হয় না তো, কারণ আমাদেরও সেটা করতে আমরা তো একসঙ্গে বসার জায়গায় নেই, ওরা তো অ্যাটলিস্ট একসঙ্গে কিন্তু বসতে আমাদেরও পারে। বুঝতে হবে আমাদের আমার সবাইকে। হাতে খুব বেশি সময়, আমি যে লাস্ট একটা প্রশ্ন আপনাদের দুজনকে করতে চাই। আমরা জানি যে আমেরিকায় লবিস্ট আছে, লবিস্ট ফার্ম আছে, এবং আমেরিকান সিনেটররা বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভদের তাদেরকেও কাজে লাগানো যায় নানান ক্ষেত্রে নানান ইস্যুতে, এবং সেটা অর্থের বিনিময়ে। আমাদের পলিটিশিয়ানরা বা যখনই তাদের স্বার্থে আঘাত লাগে তারা এই কথা কিন্তু হরহামেশা বলেন যে এখানে তো আমেরিকায় বা দেশবিরোধীরা বা এরা বা আমাদের প্রতিপক্ষ তারা লবিস্ট নিয়োগ করে এইসব ষড়যন্ত্র করছে দেশের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে। So, এটি অ্যাড্রেস কিভাবে করা হবে? আবার অনেকে বলেন যে তাহলে সরকার কেন লবিস্ট নিয়োগ করছে না বা সরকারের দিক থেকে কেন করে সেটা ডিল করা হচ্ছে না? আপনাদের কোনো বক্তব্য আছে এই বিষয়ে? লবিস্টরা কি করে, তারা ইনফরমেশনগুলো ফিড করে ডিরেক্টলি অ্যাক্সেসেবল আছে, তো তারা যদি রং ইনফরমেশন দেয় তাহলে যার কাছে দিচ্ছে, যে চেয়ারম্যান অফ দ্য ফরেন রিলেশন কমিটি, সে লবিস্ট মানে কি, লবিস্ট মানে অ্যাক্সেস করে দেওয়া। ঠিক আইদার সরকারের পয়সা দিয়ে লবিস্ট করে ওই ইনফরমেশনটা রাইট ইনফরমেশন দেখ, অথবা ইনভলভ করুক আমেরিকান বাংলাদেশি যারা দেখেন অ্যাকচুয়ালি জানবে, যাদের access তারা আছে। যাবে গিয়ে বলবে যে তুমি দিস ইজ রং, দে আর দ্য লবিস্ট, মানে ইউ আর দ্য লবিস্ট। রাইট। সেটা আমাদের করাতে হবে অ্যাক্টিভলি, বিফোর উই নো, একটা ডিসিশন হওয়ার আগে। এটার জন্য আমাদের অ্যাক্টিভ হতে হবে, এবং সরকার অ্যাকনোলেজ করতে হবে যে প্রবাসীদেরকে ইনভলভ করলে তো সরকার কিভাবে হতে পারে? বা প্রফেসর হাফিজুল হাসান বলছিলেন যে একটা বডি করে বা যারা প্রবাসীদের সঙ্গে কোঅর্ডিনেট করবে, ইস্যুগুলো ব্রিফ করবে, বা আপনার কোনো স্পেসিফিক আইডিয়া? হ্যাঁ, আমার স্পেসিফিক আইডিয়ার মধ্যে আমি মনে করি যে প্রাইম মিনিস্টার অফিসে একটা সেল থাকা দরকার, যেখানে আমেরিকাতে যারা রিয়েলি সিরিয়াসলি ইনভলভ, কানেক্টেড উইথ দ্য ডিফারেন্ট সেনেটর, কংগ্রেসম্যান, জেনারেল পাবলিক থেকে বেশি যারা অলরেডি কানেক্টেড, তাদেরকে একটা ফিডব্যাক নেওয়া, এরকম আমরা হতে যাচ্ছে, হোয়াট ডু ইউ থিঙ্ক, আপনার কীভাবে কী করতে পারেন, হোয়াট ইজ ইউর সাজেশনস, এইগুলো জিনিস যদি ফিডব্যাক ওয়াই নেওয়া। নট ফরেন অফিস, মানে কেন প্রাইম মিনিস্টার অফিস? ফরেন অফিস হতে পারে, কিন্তু ফরেন অফিস অনেক সময় আমরা আমাদের দেশে অনেক সময় এভরিথিং রিলেটেড টু প্রাইম মিনিস্টার, ফরেন অফিসের অনেক সময় দেখেছি আমরা অন্য মন্ত্রণালয় সব কিছু হলেই প্রধানমন্ত্রী দপ্তর ছাড়া এগুলো এগোয় না। তো এইভাবে করলে আবার, কারণ আমরা তো সব ব্যস্ত থাকবো, দেখা গেল কিছু বললাম, এটা কোনো কাজ হচ্ছে না, তখন আমরা ফ্রাস্ট্রেট হয়ে যাব, মনে করি ঠিক আছে আমাদের হয়তো দরকার নেই, যা হওয়ার হবে। তো এই জন্য অ্যাক্টিভ এনগেজমেন্ট যদি হতে হয়, তখন আমাদের দরকার একটা অ্যাক্টিভ সাইট, যেটা আমি মনে করি প্রাইম মিনিস্টার অফিস, কেন শি ইজ ভেরি ইন্টারেস্টেড এসবে, মোর দেন অন্যরা ইন্টারেস্ট আছেন, কিন্তু তারা হয়তো ওইভাবে অত পাওয়ারফুল না আর কি। বাট প্রধানমন্ত্রী ইন্টারেস্ট থাকলে তো আর কারো ইন্টারেস্টের দরকারও পড়ে না। কিছু যোগ করবেন? 30 সেকেন্ডস আমি শেষ করি। আমার মনে হয় যে আমরা যে কাজগুলো করছি তা দেশের জন্য, আর আমরা কিন্তু ওইভাবে লবিস্ট না, লবিস্ট হচ্ছে পেইড, আমরা কিন্তু পেইড না, সেটাই বলছি। আমাদের অবলিগেশন দেশের কাছে। Honorary। সুতরাং আমাদেরকে যদি কেউ যোগাযোগ করে Honorary। আমরা খুশি হই, এবং আমার মনে হয় এটা আমরা এক্সপেডাইট করতে পারি, যে কিভাবে মনে করেন আমার সিনেটরের সঙ্গে যদি আমি পরিচয় করে দিতে পারি, তার মাধ্যমে কিন্তু সরকারের একটা চ্যানেল হয়। সেরকম আমি খুবই দুঃখিত যে আমরা সিনেটর হ্যারি রিডকে হারিয়েছি, যেটা আমার জন্য একটা বিরাট কানেকশন সোর্স ছিল। তো আমরা চেষ্টা করি আমেরিকান পলিটিক্সে থাকতে, যেহেতু আমরা ওখানে থাকি, সেটা আমাদের নতুন দেশ, কিন্তু আমাদের মন পড়ে থাকে এখানে, এবং আমরা যেভাবেই হোক না কেন আমরা চাই যে বাংলাদেশের স্বার্থ যেন অক্ষুণ্ণ থাকে। প্রফেসর জিয়াউদ্দিন আর কিছু যোগ করবেন 30 সেকেন্ডসে? না, আজকে ভালো লাগলো, কারণ আমরা আসলে এসব বলার একটাই অর্থ ছিল আজকে, যে প্রবাসীরা যে বাংলাদেশে যেসব ঘটনা ঘটছে,
আমেরিকার সাথে যেগুলো, সেখানে প্রবাসীদের ইনভলভমেন্ট কম, আমাদের ইনভলভ বেশি করলে খালি রাজনীতিতে না, টেকনোলজি ট্রান্সফার, মেডিসিন থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং, এডুকেশন সব কিছুতেই প্রবাসীদেরকে অ্যাক্টিভলি এনগেজ করা যাবে তখনই যদি ওয়েলকামিং করা। আমরা গায়ের জোরে আসি, আমাদের কেউ না ডাকলেও আসি, কিন্তু ম্যাক্সিমাম অনেক ট্যালেন্টেড লোক আছে, তারা সেন্টিমেন্টাল, তাদের না ডাকলে তারা মনে করবে যে দে আর নট ওয়েলকাম। এই ওয়েলকামিং জিনিসটা আমি চাই আমাদের সরকার একটা সেল করুন, যেন আমাদের প্রবাসীদেরকে ইনক্লুড করা যায়। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তোমাদের সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 3টায় দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রার পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারেও সরাসরি দেখতে পারেন। ফেসবুক, টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। iOS ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা আপনি ডাউনলোড করে নিতে পারেন। তৃতীয় মাত্রা দেখবার জন্য অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি এই পর্ব বা পুরনো পর্বগুলো দেখে নিতে পারেন। প্রফেসর ডক্টর চৌধুরী হাফিজুল হাসান এবং প্রফেসর ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা শুনবার জন্য। দর্শক, আমরা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছি, কোভিড পরিস্থিতি নিয়ে কথা বলেছি। ভ্যাকসিনেশনের কোনো বিকল্প নেই, আমার দুই অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক বলছিলেন। কাজেই আমরা আশা করব যে সরকারও দ্রুততার সঙ্গে চেষ্টা করবে সবাইকে ভ্যাকসিনেশনের আওতায় আনার, আর নাগরিকরাও সচেতন সজাগ থাকবেন, ভ্যাকসিন নেবেন, মাস্ক পরবেন, এর কোনো বিকল্প নেই। এবং দ্বিতীয়ত আমরা কথা বলেছি যে প্রবাসীদের কীভাবে কাজে লাগানো যায়। যে দুজন চিকিৎসক কথা বলছিলেন, আমরা জানি গণমাধ্যমে এই খবর তৃতীয় মাত্রা আলোচনা হয়েছে বা নানান পত্রপত্রিকা ছাপা হয়েছে যে যুক্তরাষ্ট্র থেকে যে ভ্যাকসিন এসছে, ভেন্টিলেটর এসছে, নানা চিকিৎসা সামগ্রী এসছে, ওনারা সেক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এই দুই চিকিৎসক এবং সঙ্গে ওনাদের আরও 2-3 জন সহকর্মী। এবং ওনারা দেশের স্বার্থে করেছেন, ভালোবাসা থেকে কেউ ওনাদেরকে কোনো প্রণোদনও দেননি, কেউ ওনাদেরকে অনুরোধও করেননি, ওনারা স্বতঃপ্রণোদিত হয়ে সেটি করেছেন এবং করেছেন। সেই কারণে ওনারা যুক্তরাষ্ট্রের দেশের রাজনীতি নিয়ে খুব একটা সরব নন, পেশাদার মানুষ, নিজেদের নিজ নিজ পেশায় কাজ করেন। যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে যেটুকু অবদান রাখবার সুযোগ, যেহেতু তারা দীর্ঘদিন যাবৎ সেখানে আছেন, সেখানকার নাগরিক, সেটি তারা চেষ্টা করেন। সেটিতে এক ধরনের সুবিধা আছে। সুবিধাটা হলো যে দেশের প্রতি যেহেতু তাদের এক ধরনের টান আছে, সেখানকার মেইন স্ট্রিম পলিটিক্সে থাকবার কারণে সেখানে যারা সিনেটর বা কংগ্রেসম্যান, তাদের সঙ্গে ওনাদের একটা সম্পর্ক তৈরি হয় এবং সেই সম্পর্ককে ওনারা কাজে লাগাবার চেষ্টা করতে পারেন। টিকার ক্ষেত্রে, ভ্যাকসিনের ক্ষেত্রে সেটি হয়েছে। কিন্তু বাংলাদেশ যে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সংকটের মধ্যে পড়লো, সেই ডেমোক্রেসি সামিট বলি কিংবা র্যাবকে ঘিরে যে স্যাংশন, সেখানটা থেকে ওনারা মনে করেন যে ওনারা ভূমিকা রাখতে পারতেন হয়তো যদি ওনাদেরকে এনগেজ করা হতো। এবং এরকম আশঙ্কা আছে যে এই সংকট আরও ঘনীভূত হবে, কেননা যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছেন তারা আসলে সমস্যা কমাবার চাইতে সমস্যাকে বাড়িয়ে তোলবার চেষ্টা করেন। ওনারা হয়তো অনেকে মনে করেন যে বাংলাদেশের টেলিভিশনের ক্যামেরার সামনে কথা বললে বা পত্রিকায় কোনো কথা বললে সেটি যুক্তরাষ্ট্রের কর্তা ব্যক্তিরা টের পান না বা জানেন না। যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয়, ধীরে ধীরে সেটিকে গুরুত্বপূর্ণ করবার চেষ্টা কোনো কোনো ক্ষেত্র থেকে হচ্ছে। কিন্তু এটি বুঝতে হবে যে যুক্তরাষ্ট্র যে সিস্টেমে চলে, একটি ছোট্ট কথাও কিন্তু তাদের সিস্টেমের মধ্যে ঢুকে পড়ে, সেটি তারা ব্যবহার করুক কিংবা না করুক। কাজেই এই নানা ধরনের সংকট এবং বড় আশঙ্কার দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা আছে। একটি হচ্ছে আমাদের ট্রেড, যেহেতু আমাদের বাজারটা প্রধানত যুক্তরাষ্ট্রে, দ্বিতীয়ত হচ্ছে পিস কিপিং মিশন। ওনারা মনে করেন যে এই ধরনের কোনো আঘাত আসবার আগেই আসলে উচিত একটি সেল করা, সেটি প্রধানমন্ত্রীর অফিসে হলেই ভালো, কারণ ওনারা মনে করেন যে অন্যরা এই বিষয়ে খুব একটা তৎপর নয় যতটা তৎপর বা যতটা চিন্তা প্রধানমন্ত্রী করেন। এবং সেই সেল আসলে প্রবাসে থাকা প্রভাবশালী ব্যক্তিবর্গের সঙ্গে একটা সংযোগ স্থাপন করবে বিভিন্ন দেশের, এবং সেখানে যে দেশের সঙ্গে কোনো নেগোসিয়েশন, কারণ সফট নেগোসিয়েশন অনেক ক্ষেত্রেই দরকার হয়, যেটি হয়তো সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিবর্গ করতে পারেন না, তাদেরকে কাজে লাগানো যেতে পারে এবং সেটি দেশের জন্য অনেক সুফল বয়ে আনতে পারে। কারণ ব্যক্তিগত সম্পর্ক কিন্তু অনেক ক্ষেত্রেই কাজে দেয়, যেটি আসলে সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিবর্গ করতে পারেন না। কাজে ওনারা মনে করেন যে সেরকম একটা সেল দিয়ে আসলে তৈরি করে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা যে ব্যক্তিবর্গ যারা ভূমিকা রাখতে পারেন সেই সব দেশে মূলধারার রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারেন, তাদের সঙ্গে একটা সংযোগ স্থাপন করা, তাদের একটা ডাটাবেস তৈরি করা এবং তাদের সঙ্গে টাইম টু টাইম এক ধরনের যোগাযোগ রক্ষা করা, ব্রিফ করা, তাদেরকে ওয়েলকাম করা,
কারণ ওয়েলকাম করার অভিযোগটা এখানে এসেছে যে অনেকেই মনে করেন যে তারা আসলে ওনারা স্বতঃপ্রণোদিত হয়ে করেছেন, সবাই করতে চান না, কারণ অনেকে মনে করেন যে দেশ থেকে সেটি ওয়েলকাম করা হবে না, স্বাগত জানাবেন না, বরং উল্টো হতে পারে। কাজেই সেই শঙ্কার জায়গাগুলো দূর করবার জন্য কাজ করা খুব জরুরি। আমরা আশা করব যে সরকারের নীতি নির্ধারকরা, বিশেষ করে প্রধানমন্ত্রী বিষয়টি ভেবে দেখবেন। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।